রুমের একদিকে বিস্তৃত ডাইনিং হলটি যেন রাজকীয় আভিজাত্যের প্রতিচ্ছবি। রুমের মৃদু উষ্ণ আলোয় চকচক করছে গাঢ় রঙের পালিশ করা কাঠের লম্বা টেবিল। একসঙ্গে ১০-১২ জন বসার মতো বিশাল টেবিলের মাঝ বরাবর সাজানো আছে তাজা ফুলের ক্রিস্টাল সেন্টারপিস ও মিনি মালিস্টিক ক্যান্ডেল হোল্ডার। পুরোটা ফ্লোর গ্রিন মার্বেল পাথর দিয়ে বাধাই করা। কিছুক্ষণ আগে একজন শেফের সাথে মিলে রান্নার কাজ সম্পূর্ণ করছে ফুল। এখানে দুজন সার্ভেন্টের সাথে মিলে খাবার সার্ভ করছে। এরই মাঝে দুজনের সাথে পরিচয় পর্ব সেরে ফেলেছে ফুল। দুজনের মধ্যে একজন রুমা, আরেকজন নাদিয়া। তারা বাংলাদেশি, চাকরি সূত্রে মেক্সিকো গিয়েছিল। বয়স আনুমানিক ২৪-২৫ হবে। গত ১ মাস যাবৎ উদ্যানের সাথে তারা বাংলাদেশে অবস্থান করছে। কাজের চাপে এর থেকে বেশি কিছু জানতে সক্ষম হয়নি ফুল। ঠিক ১১টা নাগাদ উদ্যানসহ বাকি সবাই ডাইনিং টেবিলে এসে বসল। খাবারের গন্ধ ছড়িয়ে পড়তে সোহম উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, বাহ, আজ দেখছি ইন্ডিয়ান খাবার রান্না করা হয়েছে। রিদম তো নেই। এগুলো কে রান্না করতে বলল? আমি বলছি। উদ্যান শীতল বাক্যে টেবিল জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। খাওয়া দাওয়ার এক পর্যায়ে ফুলকে উদ্দেশ্য করে অনিলা বলল, তুমি বসে পড়ো আমাদের সাথে। আফটার অল তুমি তেহুর কাজিন হও। সারাদিন কিছু না খেয়ে থাকার কারণে ফুলের পেট তখন ক্ষুধায় কুঁকড়ে উঠছে। সে একটু দ্বিধা নিয়ে চেয়ার টেনে বসতে দেবে, ঠিক সেই মুহূর্তে উদ্যান গর্জে উঠল, একজন মেয়েটের কোনো অধিকার নেই মাস্টারের সাথে এক টেবিলে বসে খাবার খাওয়া। এতে মাস্টারকে অসম্মান করা হয়। ফুল আর চোখে একবার উদ্যানের দিকে তাকালো। তার দৃষ্টি নিস্তরঙ্গ, কিন্তু ভিতরে তীব্র জ্বলন। চেয়ারটি আস্তে করে আগের জায়গায় ঠেলে রেখে দাঁড়াতে উদ্যান তেজমিশ্রিত কণ্ঠে আবারও বলল, ও আমার কাজিন হয়, এই কথাটা ভুলে যায় সবাই। শি ইজ ইউজলেস মেট, ট্রিট হার লাইক ওয়ান, নাথিং মোর নাথিং লেস। টেবিল জুড়ে এলো এক চেপে ধরা পিনপতন নীরবতা। উদ্যানের উপর পাল্টা কথা বলার সাহস পেল না কেউ। খাওয়া দাওয়া শেষ করে উদ্যান নিজের রুমে চলে যেতে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস পেল। টেবিলের একপাশে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে ফুল। স্থবিতর মধ্যে সোম হঠাৎ উঠে এসে তার সামনে দাঁড়ালো। ঠোঁটে মৃদু হাসি টেনে বলল, ডোন্ট বি স্যাড, ট্রাস্ট মি, ইউ আর এক্সট্রিমলি ইউজফুল। ফুলের চোখে মুখে বিরক্তির রেশ ফুটে উঠল। বিড়বিড় করে কিছু একটা বলে সোহমকে পাশ কাটিয়ে কিচেনের দিকে চলে গেল। সোহম শুধু ভুরু কুচকে তাকিয়ে রইল। ফুল ঠিক কী বলল বুঝতে পারল না। উদ্যানের তীক্ষ্ণ কথাগুলো ফুলের ভেতরে ক্ষুধাকে অনেকটাই নিঃশেষ করে দিয়েছিল। তবুও পেটের টানে রুমা আর নাদিয়ার সঙ্গে মিলে কিছুটা খাবার খেয়ে নিয়েছে। কিচেনের শীতের মার্বেল ফ্লোরে বসে খেতে হয়েছে তাকে। কিচেন থেকে বেরিয়ে ডাইনিং রুমের ফ্লোরে বসে পড়ল ফুল। খানিকটা ফুরসত মিলতে দৃষ্টি গেল নিজের ডান পায়ের দিকে। পায়ের পাতাটা উল্টিয়ে ক্ষতস্থানে চোখ বুলিয়ে দেখল চামড়ার লালচে ক্ষতটা কমার বদলে যেন ধীরে ধীরে দগদগে ঘায়ে পরিণত হয়েছে। কী হয়েছে পায়ে? আচমকা প্রশ্নে বিছিয়ে রাখা পা গুটিয়ে নিল ফুল। মুখ তুলে তাকিয়ে দেখল লুহান চিন্তিত নয়নে তার পায়ের দিকে তাকিয়েছে। এক হাতে কুলারের হাতল, আর এক হাতে ঠান্ডা পানীয়। ফুল উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে রইল। তার মধ্যে লুহান কুলারের ডোর অফ করে পকেটে হাতে ফোন বের করলো। ফোনে কিছু একটা টাইপ করে পুনরায় ফুলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। কিচেনে নির্বিঘ্নে চিত্তে দাঁড়িয়ে সে পপকর্ন রান্না করছে। রুমা আর নাদিয়া তাকে সাহায্য করছে। লুহান কিছুটা এগিয়ে এসে ফুলের সামনে থাকা টুলের উপর বসলো। তোমাকে কিছু প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিবে। ফুল জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে লুহান শ্বাস ফেলে বলল, মেলোকে নিয়ে গিয়ে দেহ ঠিক কী করতে চেয়েছিল? আই মিন, কোনো কাজে মেলোর সাহায্য নিয়েছিল দেহ? তুমি কি এই ব্যাপারে কিছু জানো? ফুল আহাম্মকের মতো তাকিয়ে রইল। লুহানের কথা শুনে মনে হচ্ছে উদ্যান আর মেলোর বিয়ের ব্যাপারে কিচ্ছু জানে না। আমাকে এসব জিজ্ঞাসা করছেন কেন? কেন মানে তুমি তেহুর
কাজিন হও, 18 বছর ধরে ওদের বাড়িতে ছিলে তুমি, তো ওর ব্যাপারে অনেক কিছু নিশ্চয় জানো। এই যে ওর ফ্যামিলিতে কে কে আছে, আর সবচেয়ে বড় কথা মেলো ঠিক কোন কাজে নিজের বাড়িতে নিয়ে গেছিল। এহেন কথায় ফুলের মাথা আউলিয়ে যাওয়ার উপক্রম। সে এবার সোজা হয়ে বসে পাল্টা প্রশ্ন করলো, আপনি আগে বলুন, এই বাড়িতে হচ্ছেটা কি? আপনারা কারা? তেহজিব খান খানজাদার সাথে আপনাদের কিসের সম্পর্ক? লুহানের মুখভাব গঠনে পরিবর্তন হলো। শ্যামলা চেহারা কাঠামো শক্ত হয়ে গেল। লুহান প্রথম দেখে ফুল বুঝে গেছিল লুহান বাঙালি নয়, অনিলা আর তার সাদৃশ্য আছে। হে ওয়ান্ডারফুল, আর ইউ ফ্রি? ডাইনিং রুমের দরজা পেরিয়ে ডাইনিং হলে প্রবেশ করতে সোহান লুহানকে বসে থাকতে দেখে সে অবাক হলো। লুহান, তুই এখানে কি করিস? লুহান হাতে থাকা কোল্ড ড্রিঙ্কস দেখে বলল, আমি তো এটার জন্য এসেছি, কিন্তু তুই এসেছিস কেন? সোম লাজুক হেসে বলল, আমি তো চেয়ারফুলকে নিতে এসেছি। সোহমের কথায় তোরে ফুল আর লুহান মুখ বেঁকে গেল। এসব ওয়াট নামে ডাকা বন্ধ করবি? সিরিয়াসলি ওয়েট লাগছে? ফুল বলে ডাকলেই তো হয়। ফুল মিন্স ফ্লাওয়ার, সিম্পল। নাটকে এত কমপ্লিকেট করার মানে কি? মেরি বিল্লি মুসলিমেও বেশি হিন্দি ঝাড়িস না। রিদমের কাছে হিন্দির ফুল কোর্স করছি আমি, তোদের সবার থেকে ফার্স্ট শিখছি আমি। হ্যাঁ, নেমু খাড়াগামটা তোকে বাংলা কি শিখেছে? হ্যাঁ, এই আমি শিখেছি। আর তুই আমাকে ফুল মিন্স ফ্লাওয়ার শেখাচ্ছিস? আমি অর্থ শেখাইনি, আমি শুধু বলছি ফুল নামেই রাখতে। বেশি বাড়াবাড়ি করলে তেহ কিন্তু তোকে উগান্ডা পাঠিয়ে দিবে। বললেই হলো আমি 100 বার ডাকবো। এটা তেহুর ফাদার ইন ল অ্যাসেট নয়, এটা সোলার অ্যাসেট, তাই চাইলে আমাকে বিতাড়িত করতে পারবে না। ফাদার ইন লর কথা শুনে ফুলের চোখ বড় বড় হয়ে গেল। 1 মিনিট, আপনি এর মাঝে ওনার ফাদার ইন লকে টেনে আনছেন কেন? ওনার ফাদার ইন ল আপনার কোন পাকাথানে মই দিয়েছে শুনি? ওনাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করার দুঃসাহস করবেন না একদম। সাহস থাকলে দেহ নামক মনস্টারকে নিয়ে উদ্ভট মন্তব্য করুন। ফুলের অভিব্যক্তি দেখে লুহান ও সোম দুজনে তবদা খেয়ে তাকিয়ে রইল। ফুলের হঠাৎ রেগে যাওয়ার কারণে দুজনের মধ্যে একজনের বোধগম্য হলো না। এদিকে ফুল শেষ কথাটুকু শুনে দরজার সামনে দাঁড়িয়ে থাকা অনিলা শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। তার শরীর হাসির শব্দে ফুলের শরীর জ্বলে যাচ্ছে। রাগের চোটে তার নাকের পাটা ফুলে উঠল। দাঁত কিরমিয়ে বলল, আজব হাসছেন কেন? মনস্টারকে কিছু বলার সাহস তো আপনাদের মাঝে? শুধু আমার বাবাকে? কথাটুকু শেষ করার আগে ফুলের চোখ আটকে গেল ধূসর বাদামি রঙা চোখ জোটার উপর। এদিকে ফুলের পুরো কথা শোনা আসা বাকিরা কান খাড়া করে আছে, যার দরুন ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা উদ্যানের উপস্থিতি কেউ এখনো অবধি টের পায়নি। উদ্যানকে দেখে ফুল পিছনে থাকা দেওয়ালের সাথে সিটিয়ে গেল। ভয়ে গলা শুকিয়েছে। আচ্ছা, মনস্টারটা কি এবার তার কথাগুলো শুনে ফেলছে? ফুলের ভীত সন্ত্রস্ত চাহনি অনুসরণ করে সবাই একসাথে দরজা দিয়ে বাইরের দিকে তাকালো। উদ্যান বহু দূরে দাঁড়িয়েছে। শরীর সোজা থাকলেও উদ্যানের শীতল দৃষ্টি ফুলের উপর স্থির। ঘাড় বাঁকিয়ে এক দৃষ্টিতে ফুলের দিকে তাকিয়েছে। তার চাহনি দিকে উপস্থিত প্রত্যেকে একটা শুষ্ণ ঢোক গিলল। বেশ খানিকক্ষণ এইভাবে দাঁড়িয়ে থেকে ধূপধাপ পা ফেলে উদ্যান বাড়ি থেকে বেরিয়ে গেল। সে চলে যেতে প্রত্যেকের যেন প্রাণ ফিরে পেল। তুমি কি যেন বলছিলে? লুহানের কথায় উত্তর দিল না ফুল। সে তো কথায় কথায় বিয়ের কথাটা বেফাঁস বলেই ফেলতে যাচ্ছিল, কিন্তু এই কথাটা তো সে কাউকে বলতে চায় না। কেনই বলবে সে এই কথাটা? কি লাভ হবে বলে সে সম্পর্কটা না মানে? সে না মানে আর না মানে উদ্যান। তাহলে এই সম্পর্কর কথা ঘটা করে জানানোর মানে কি? এতে শুধু কাটা ঘায়ে নুনের ছিটায় পড়বে। ফুলকে নীরব থাকতে দেখে সোহম প্রসঙ্গ পাল্টে বলল, আরে 12টার বেশি বেজে যাচ্ছে, মুভি দেখবে কখন?
চলো সবাই। অনিলা ডাইনিং হল থেকে বের হতে একজন ডাক্তার বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখে থেমে গেল। এত রাতে ডাক্তার প্রয়োজন কার পড়ল ভেবে পেল না অনিলা। এত রাতে আপনাকে কে ডেকেছে? লুহান স্যার টেক্সট করেছিল। সে এখন কোথায় আছে? অনিলের কপালে ভাঁজ পড়ত। আঙ্গুল দিয়ে ডাইনিং হলের দিকে ইশারা করতে ডাক্তার সেদিকে চলে যায়। ব্যাপারটা বোঝার আগে অনিলা পুনরায় ডাইনিং রুমে চলে আসে। এদিকে লুহান বসে থাকতে দেখে সোহম বেজায় বিরক্ত হচ্ছে। লুহান, তুই যাচ্ছিস না কেন? একই প্রশ্ন আমিও তোকে করতে পারি। রুমা আর নাদিয়া খাবার দাবার নিয়ে গেছে, তারপরও তুই এখানে কি করছিস? তোর তো থিয়েটারে থাকার কথা। সোহম বিরক্তির শব্দ উচ্চারণ করলো। তুই যা, আমি বিউটিফুলকে নিয়ে আসছি। লুহান কিছু বলার আগে ফুল গম্ভীর গলা বলল, আমি কোথাও যাব না, আপনারা যান। এর মাঝে অনিলা ডাক্তারকে নিয়ে এলো। ডাক্তারকে দেখে লুহানের মনে পড়ল ফুলের পায়ের আঘাতের কথা। সে আবার ফুলের দিকে তাকিয়ে বলল, ফুল, ডাক্তার এসেছে, তোমার পায়ের ক্ষতটা তাকে দেখাও। কি হয়েছে ওর পায়ে? অনিলা ও সোহম একসাথে প্রশ্ন করলো। ডাক্তার ফুলের পায়ে সামনে বসতেই ফুলের পায়ের পাতা উল্টে করে দেখালো কাজ ঢুকেছিল। ডাক্তারের প্রশ্নের উত্তরে ফুল মাথা নেড়ে বলল, হ্যাঁ। ডাক্তার এবার নিজের সরঞ্জাম বের করে ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। আপনি 5 বছরের মধ্যে টিটেনাস ইঞ্জেকশন নিয়েছেন? ফুল কিছুক্ষণ ভাবলো, তারপর না বোধক মাথা নাড়ল। ডাক্তার এবার একটা ইঞ্জেকশন বের করলো। ইঞ্জেকশন দেখে ফুল ঘাবড়ে গেল। এটা না দিলেই নয়। ডাক্তার গম্ভীর গলায় বলল, সংক্রমণের ঝুঁকি এড়াতে এটা নিতে হবে। লুহান বুঝতে পারলো ফুল ইঞ্জেকশন দেখে ভয় পাচ্ছে। সে অনিলাকে ডেকে বলল, অনিলা, তুমি ফুলকে স্টেবল থাকতে হেল্প করো। অনিলা মাথা নেড়ে ফুলের পাশে এসে বসলো। তারপর আলতো হাতে ফুলের চোখ জোড়া ঢেকে ফেলল। এর ফাঁকে ডাক্তার ইঞ্জেকশন পুশ করে দিল। ভয় আর ব্যথার সংমিশ্রণে ফুলের বন্ধ নেত্রপল্ল থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সোহমের জোড়াজুড়িতে ফুলকে বাধ্য হয়ে তাদের সাথে মুভি দেখতে হয়েছে। তার অবশ্য মুভি দেখার একটুও খেয়াল নেই। সে অবাক চোখে আশেপাশে তাকিয়ে দেখছে। দোতলায় যে এরকম একটা হোম থিয়েটার থাকতে পারে, এটা ছিল তার কল্পনাতীত। 10 সিটের ব্যক্তিগত সিনেমা হল, সাউন্ডপ্রুফ দেওয়াল ও 4K প্রজেক্ট সহ। আসার সময় ফুল লক্ষ্য করে গেছে অন্য প্রান্তে একটা গেমিং রুমও আছে, যেখানে পুল টেবিল, আর্কেড মেশিন অ্যান্ড হাই অ্যান্ড গেমিং কনসোল দিয়ে সাজানো গোছানো। সে মুভি দেখবে কি? এসব দেখে সে তার চক্ষু চড়কায়। হে সোলফুল, প্লিজ থিয়েটারের দিকে মনোযোগ দাও, ক্লাইম্যাক্স মিক্স করে ফেলবে কিন্তু। ফুলের পাশের সিটে অনিলা বসেছে, তারপর অনি বসেছে, সোহম বসেছে ফুলের পেছনের সিটে, তার একপাশে বসেছে লুহান আর একপাশে বসেছে মেলো। ফুল থিয়েটারের দিকে তাকিয়ে বুঝতে পারলো স্ক্রিনে একটা হলিউড মুভি চলছে। মুভি সম্ভবত অ্যাকশনের জনরা। সত্যি বলতে এই জনরা মুভিতে ফুলের কোনো আকর্ষণ নেই। সে তো পছন্দ করে বলিউডের রোমান্টিক জনরা মুভি। যদিও শাকিব খানের বরবাদ মুভিটি তার বেশ লেগেছে। ইস, আরিয়ানের মতো কেউ যদি তার জন্য পাগল হতো কি ভালো হতো। আবেশ তাকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু সেই ভালোবাসার কথাটা সে একদম শেষ মুহূর্তে এসে জানালো। একই সাথে বুঝতে পারলো এই জন্মে হয়তো আর কখনো ভালোবাসার স্বাদ অনুভব করার সৌভাগ্য হবে না তার। আচ্ছা, আবেশ কি তাকে ভুলে যাবে? ভাবনাটা মনের মাঝে উকি দিতে চোখ জোড়া ছলছল করে উঠল। আবেশের কাছে চলে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগলো মন শহরে। হোয়াই আর ইউ ক্রাইং? অনিলার প্রশ্নে ফুল দুহাতে চোখ মুছে উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকিয়ে এক ছুটে থিয়েটার থেকে বেরিয়ে গেল। সে এখানে থাকবে না, যে করে হোক আবেশের কাছে চলে যাবে। ড্রয়িং রুমে একটা ল্যান্ডলাইনে ফোন দেখছিল সে। উদ্যান এখন বাড়িতে নেই, সেই সুযোগে আবেশের সাথে যোগাযোগ করবে। আজ একদিন ফুল বুঝতে পেরেছে পুরোটা জীবন সে এমন জাহান্নামে কাটিয়ে দিতে পারবে না। খুঁড়িয়ে খুঁড়িয়ে ল্যান্ডলাইনে ফোনের কাছে এলো ফুল। সে এটা ব্যবহার করাতে অভ্যস্ত নয়। তবুও কয়েকবার চেষ্টা করার পর ফুল নিজের ফোনে কল দিতে সক্ষম হলো। নিজের ফোন নম্বর ছাড়া আর কারো ফোন নম্বর মুখস্থ নেই তার। দুবার রিং হতে অপর পাশ থেকে কেউ একজন কল রিসিভ করলো। হ্যালো? আবেশের কণ্ঠ শুনে ফুল ডুকরে কেঁদে উঠল। ফুলের কান্নার শব্দ শুনে আবেশ বুঝে গেল এটা ফুল। ফুল, তুই কোথায় আছিস জান? বল আমাকে। আবেশ নিজেও কান্না করে দিল। সে ফুলের রুমের বসেছিল এতক্ষণ যাবৎ। খুব আফসোস হচ্ছিল ফুলকে এত দেরিতে মনে কথা জানানোর জন্য। সে যদি উদ্যমের
আগমনের পূর্বে ফুলকে ভালোবাসার কথা জানিয়ে দিয়ে নিজের করে নিত, তাহলে আজকে উদ্যান তার থেকে ফুলকে এভাবে কেড়ে নিতে পারত না। ফুল কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, আবেশ ভাই, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি আর সহ্য করতে পারছি না। আমাকে এই জাহান্নাম থেকে উদ্ধার করো। তোমার হাত ছেড়ে দিয়ে আমি ভুল করছি। আমি ভুল পথে চলে এসেছি আবেশ ভাই, আমাকে ফিরিয়ে নাও। আবেশ পাগলের মতো ফোনের উপরে চুমু দিয়েই বসলো। কান্না করিস না জান, তোর কান্না আমি সহ্য করতে পারি না। তুই শুধু বল যে কোথায় আছিস, আমি তোকে নিয়ে আসবো। ফুল অসহায় কণ্ঠে বলল, আমি জানি না এটা কোন জায়গা, কিন্তু মনস্টারটা বলেছিল শহর থেকে 100 কিলোমিটার দূরে আছি। আবেশ সান্ত্বনা দিয়ে বলল, তুই চিন্তা করিস না, আমি তোর লোকেশনটা টেস্ট করে তোকে খুঁজে বের করবো। হিসফিস কান্না করিস না, আমি ঠিক তোকে খুঁজে বের করবো। এর মাঝে কল কেটে গেল। ফুল পুনরায় কল করতে চাইলো, কিন্তু লাভ হলো না। আর সংযোগ পাওয়া যাচ্ছে না। এটা তুমি কি করলে ক্লিয়ার ফুল? হঠাৎ সোহমের কথায় ফুলের হাত থেকে ফোনটা পড়ে গেল। সেই সাথে প্রচণ্ড ভয়ে সে ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। ঠান্ডা আবহাওয়াতে কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরতে শুরু করলো। সে ওড়না দিয়ে কপাল মুছে ভয়ে ভয়ে বলল, কিছু না, আসলে বাড়ির লোকের সাথে কথা বলছিলাম। সোম ফুলের মুখ বরাবর ঝুঁকে মিনমিনে বলল, তুমি আমাকে বলতে পারতে, আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু তুমি ভুল করে ফেললে। ফুল শুকনো ঢোক গিলে আওড়ালো ভুল। সোম এবার সোজা হয়ে দাঁড়ালো। নিচে পড়ে থাকা ফোনটা তুলে আগের জায়গায় রেখে বলল, আসলে এই লাইনের সাথে তেহুর ফোন সরাসরি কানেক্টেড। কথাটা শুনে ফুলের মাথায় বজ্রপাত হলো। কি? তার মানে? সোহম বাকি কথাটা সম্পূর্ণ করলো। তার মানে তোমাদের সব কথা তেহু শুনে ফেলেছে মেবি। রাত 1:30। অন্ধকারে নির্জন রাস্তা, দুপাশে ঘন গাছের সারি, হালকা কুয়াশা আর শুকনো পাতার গন্ধে চারিপাশে এক অচেনা শীতলতা বিরাজ করছে। উদ্যান ডুকেটি ডেভিল V4 বাইকটি গর্জন তুলে সেই নীরবতা কেটে এগোচ্ছিল। হেডলাইটের তীব্র সাদা আলোয় সামনের পথটুকু আলোকিত করে দিচ্ছিল। বাকিটুকু ডুবেছিল কালো অন্ধকারে। গাছের ফাঁক গলে চাঁদের ক্ষীণ আলো কখনো রাস্তার উপরে ঝরে পড়ছে, কখনো আবার হারিয়ে যাচ্ছে। বাতাসের মাঝে মাঝে পাতার শস্যর শব্দ, সব মিলিয়ে পরিবেশটা যেন অকারণে ভীতিকর। শহরের কাছাকাছি চলে এসেছিল উদ্যান। আর কিছুটা পথ পাড়ি দিলে নিজের গন্তব্যে পৌঁছে দিত। তার মধ্যে ফুলের ফোন কল উদ্যানের সিদ্ধান্ত বদল হয়েছে। উদ্যান কিয়ৎক্ষণ চিন্তা ভাবনা করে হঠাৎ বাইকটা ঘুরিয়ে নিল সরাসরি সোলার অ্যাসেটের পথে। ইঞ্জিন গর্জের সঙ্গে সঙ্গে আরও তীক্ষ্ণ হয়ে উঠল, আর গাছের ছায়াগুলো দ্রুত পিছনে সরে যেতে লাগলো। সোলার অ্যাসেট ঘন জঙ্গলের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক টুকরো পোষার সম। 20 মিনিটের মাথায় উদ্যান আগমনে ঘটে সোলার অ্যাসেটের লিভিং রুমে এসে সে গর্জে ওঠে, ইউ ব্লাডি মিস্টেক! কোথায় তুই? এদিকে আয় কুইক! উদ্যানের চিৎকারে বাড়ির সবাই লিভিং রুমে জড়ো হলো, কিন্তু ফুলকে কোথাও দেখা হলো না। কী হয়েছে দেহ? বাড়িঘর মাথায় তুলছিস কেন? অনির প্রশ্নে উদ্যানের মাথা আরও গরম হয়ে গেল। অতিরিক্ত সাহস দেখাতে আসিস না, নিজেদের স্থান ভুলে যাস না। হারামির বাচ্চাটা কোথায়? ওকে বের হতে বল। উদ্যান লালাভ চেহারা দেখে প্রত্যেকের শরীর শিহরণ বয়ে গেল। উদ্যানে এক মুহূর্ত অপেক্ষা না করে ফুলকে খুঁজতে লাগলো। খোঁজার সময় সামনে যা কিছু পাচ্ছিল সব কিছু আছাড় মেরে গুড়িয়ে দিচ্ছিল। রুমা আর নাদিয়া ভয়ের চোটে এক কোণায় দাঁড়িয়েছে। মনস্টার কিন্তু অনেক রেগে আছে। রুমার কথায় তাল মেলায় নাদিয়া, হ্যাঁ, আমাদের উচিত ফুলকে তার হাতে তুলে দাও, নয়তো মাস্টার কিন্তু সর্বপ্রথম আমাদের উপর অ্যাটাক করবে। হলো তাই। উদ্যান ধীরে ধীরে এগিয়ে গেল রুমা আর নাদিয়ার কাছে। হাতের কাছে কিছু না পেয়ে লুহানকে অর্ডার করলো, লোবো, গেট দ্য রড কুইক। লোবো সম্বোধনটা যেন লুহানের উপর ম্যাজিকের মতো কাজ করলো। সে সঙ্গে সঙ্গে মাথাটা সামান্য নিচু করে উল্টো দিকে চলে গেল। 30 সেকেন্ডের মধ্যে একটা শক্তপোক্ত দেখতে লাঠি এনে উদ্যানের হাতে দিল। লাঠিটা হাতে নিয়ে উদ্যান ঘাড় কাত করে রুমা আর নাদিয়ার উদ্দেশ্যে বলল, ওটাকে বের কর রেয়ান, নইলে তোদের দুটোকে পানিশ করব। রুমা আর নাদিয়া আর চোখে একবার সৌমের দিকে তাকালো। তাদের এই সূক্ষ্ম অভিজ্ঞতাকে উদ্যানের নজর এড়ালো না। উদ্যান এবার পাশ ফিরে সৌমের উদ্দেশ্যে আওড়ালো, সল ব্রিং দ্যাট হিয়ার।
সাথে সাথে সোম মাথা নিচু করে নিল। উদ্যমের কমান্ডো এড়ানোর কথা চিন্তা করা অপরাধ। সোম রোবটের মতো পা বাড়ালো গার্ডেনের দিকে। সে চলে যেতে বাকি সবাই বুঝতে পারল আজ একটা অঘটন ঘটবে। 1 মিনিটের মাথায় সোম ফুলকে নিয়ে লিভিং রুমে হাজির হলো। ফুল তো সোমের হাত থেকে ছোটার প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু সোম শক্ত হাতে ফুলের বাহু চেপে ধরে রেখেছে। ফুল একবার মুখ তুলে সৌমের দিকে তাকায়। সৌমের অনুভূতি শূন্য মুখটা দেখে ফুলের হৃদয় ছলকে উঠল। এই অবস্থায় সোমকে যন্ত্রচালিত রোবট বলে মনে হচ্ছে। ফুল তার চোখ সরিয়ে উদ্যানের দিকে তাকাতে দেখলো উদ্যান ধীর পায়ে তার দিকে অগ্রসর। উপায়ন্ত না পেয়ে ফুল সোহমের পিছনে লুকানোর বৃথা চেষ্টা করলো। তার মধ্যে উদ্যান খপ করে তার হাত ধরে নিজের দিকে টেনে নিল। ইউ ব্লাডি মিস্টেক। এই বাড়িতে এসেছিস একদিনও হয়নি, তার মধ্যে তুই আমাকে সিদ্ধান্ত পাল্টে ফেলতে বাধ্য করছিস। তোর জন্য আমাকে গন্তব্য চেঞ্জ করে পুনরায় ফিরে আসতে হয়েছে। কথাটা বলে বিন্দুমাত্র অপেক্ষা করল না উদ্যান। এক ঝটকায় ফুলকে কাঁধে তুলে নিয়ে নিজ কক্ষের দিকে পা বাড়ালো। ফুল তো নিজের সর্বশক্তি দিয়ে উদ্যানের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার সমস্ত চেষ্টা বৃথা বলে গণ্য হচ্ছে। ছোট ছোটার চেষ্টা করছে না, নানাভাবে আকুতি মিনতি করছে। আমাকে ছেড়ে দিন, আমি আর করব না, দোহাই লাগে আপনার। লিভিং রুমে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে শুধু নির্লিপ্ত চোখে তাদের চলে যাওয়া দেখলো। উদ্যান ফুলকে রুমে এনে সোজা ফ্লোরে ছুঁড়ে মারল। ফ্লোরে কার্পেট বিছানো থাকায় মারাত্মক আঘাত পায়নি ফুল। উদ্যান এক হাতে দরজা বন্ধ করে দিয়ে আর এক হাতে থাকা লাঠিটার অগ্রভাগ দিয়ে ফুলের থুতনি উঁচু করলো। তোর কোথায় সমস্যা হচ্ছে বল আমাকে। হোয়াই প্রবলেম মেড ইউ নিড ইউর সলিউশন। উদ্যানের এহেন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না ফুল। কথাটা যেন তার লোমকূপ আগুন জ্বালিয়ে দিল। এই পর্যায়ে এসে খেই হারালো ফুল। এক হাতে লাঠিটা মুঠ ধরে রুক্ষ কণ্ঠে জবাব দিল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার তেহজিব খানজাতা। আই অ্যাম নট কাইন্ড অফ গার্ল। ঝাড়া মেরে লাঠিটা দূরে ফেলে দিল উদ্যান। ফুল চমকিত নয়নে সেই দিকে তাকাতে দ্বিগুণ ক্ষিপ্ততার সহিত ফুলের গাল চেপে ধরল উদ্যান। তার খসখসে হাতের শক্ত চাপে ফুলের গাল খসে পড়ার মতো উপক্রম। তুই কোন ধরনের মেয়ে তা জানতে ইন্টারেস্ট নই আমি। শুধু বল কোন দুঃখে তুই আবেশকে কল দিয়েছিস। ফুল দুহাত দ্বারা উদ্যানের হাত সরানোর প্রয়াস করতে লাগলো। উদ্যান আরেক হাতের দিকে তার দুহাত চেপে ধরে হেসে বলল, ও তোকে দুবার জান বলে রেখেছে। সেই ডাক শুনে তুই খুব স্যাটিসফাইড হচ্ছিস তাই না? ও তোকে কিছু করছে? কোথায় কিস করছে? উদ্যান ফুলের গাল থেকে হাত সরিয়ে নিল। ফুল অশ্রুসিক্ত নয়নে উদ্যানের দিকে তাকিয়েছিল। গালের চামড়া ছিলে ইতিমধ্যে রক্ত বের হচ্ছে, ব্যথায় টনটন করছে, কিন্তু উদ্যানে হিংস্রতা যেন কমরপদের বেড়েই চলছে। গায়ে থাকা ডার্ক গ্রিন রঙা শার্টটা ঘামে ভিজে। এসি শীতল তাপমাত্রা যেন উদ্যানের মাঝে সৃষ্ট দাবানল নেভাতে অক্ষম। কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো কপালের সাথে লেপ্টে গেছে। চক্ষুদ্বয় দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে। মুখমণ্ডল পাথরের ন্যায় শক্ত। উদ্যান হঠাৎ করে ফুলের ডান কানের লতিতে আঙ্গুল ছলো। এখানে কিস করছে? উদ্যানের হাসকিশোরে যেন ফুলের সর্বাঙ্গ কাঁপন দিল। উদ্যান এবার ফট করে ফুলের চুলের ভাঁজে হাত ঢুকিয়ে দিল। ফলস্বরূপ খোপা করে রাখা চুলগুলো বাঁধনহারা হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। ফুল নিজের মুখ বরাবর এনে উদ্যান গম্ভীর কণ্ঠে বলল, কতবার ওর সাথে হয়েছিস? ফুল এবার ডুকরে কেঁদে উঠল। কোনো মেয়েই নিজের চরিত্র নিয়ে বাজে মন্তব্য সহ্য করতে পারে না। আপনি নিজের সেন্সে নেই। কান্নার মাঝে শুধু এইটুকু বলতে সক্ষম হলো ফুল, আমি সেন্সে নেই? একদম সেন্সে নেই। আমি সেন্সলেস হয়ে গেছি। মানুষজাতি সেন্সলেস হলে অজ্ঞান হয়ে যায়, আর আমি সেন্সলেস হয়ে হিংস্র হয়ে যাই। বিকজ আই অ্যাম এ কোল্ড ব্লাডেড মনস্টার। কথাটা বলে উদ্যান উঠে দাঁড়ালো। তারপর শার্টের হাতা ভালোভাবে গুটিয়ে নিয়ে মেঝেতে থাকা লাঠিটা হাতে তুলে নিল। উদ্যানের মনোভাব বুঝতে পেরে ফুল সশব্দে কেঁদে উঠল। বসে থাকা অবস্থায় পিছিয়ে যেতে লাগলো। তার প্রতিক্রিয়া দেখে সামনে দাঁড়িয়ে থাকা মনস্টার স্বভাবতই নিজের অগ্রভাগ অভ্যন্তরীণ গালে দেওয়ালে ঠেকালো। কিস খেয়ে খুব সন্তুষ্ট হয়েছিস?
এবার তোকে পানিশ করে আমি সন্তুষ্ট হব। পিছিয়ে যেতে যেতে ফুলের পিঠ কভারের সাথে গিয়ে ঠেকল। উদ্যান এখনও আগের গতিতে তার দিকে এগিয়ে এসছে। দিশা হারিয়ে ফুল উদ্যানের পায়ের উপর লুটিয়ে পড়ল। আমাকে মারবেন না, ছেড়ে দিন আমাকে। আচমকা ফুলের এহেন কাণ্ডে উদ্যান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল বোধহয়। ফুল দু হাত দিয়ে উদ্যানের বাম পা আরও শক্ত করে জড়িয়ে ধরল। কিছু সময় পেরিয়ে গেলে তারপর হঠাৎ করে উদ্যান ধাক্কা দিয়ে সরিয়ে দিল ফুলকে। তোর জন্য এটা জাহান্নাম। তোর জাহান্নামে তুই ক্ষমা পাবি বলে আশা করিস কীভাবে? তার চেয়ে বরং তুই তোর আবেশ ভাইকে ডেকে বল তোকে এখান থেকে নিয়ে যেতে। পরিধেয় কামিজ এক পাশ খামচে ধরে ফুল চোখ বন্ধ করলো। সাথে সাথে রুম জুড়ে ঠাস ঠাস শব্দ ছাড়িয়ে পড়ল। উদ্যানের করা প্রত্যেকটা আঘাত শরীর ভেদ করে রুহু অবধি পৌঁছে যাচ্ছে। এক পর্যায়ে কাপড় ছিঁড়ে রক্ত বেরিয়ে গেল। আঘাতের উপর আঘাত যেন ফুলের শরীর অবশ করে দিচ্ছে। পুরো শরীর ঝিমঝিম করছে। এতগুলো আঘাত করে উদ্যান শান্ত হতে পারছে না, সন্তুষ্ট হতে পারছে না। ফুলের অবস্থা খারাপ হয়ে আসলে উদ্যানের হাত থেমে যায়। বুঝতে পারে ফুল আর সহ্য করতে পারবে না। সেই লোভী কৃষকের মতো একবার তৃপ্তি হতে গিয়ে সে ফুলকে জানে মেরে ফেলতে পারে না। উদ্যান থেমে গেল। ফুল নিভু নিভু চোখে তার দিকে তাকায়। শরীরের শক্তি হারিয়ে বহুক্ষণ আগে কবাটের উপর ঢলে পড়েছিল ফুল। উদ্যান নিজেও এবার ফুলের সামনে বসে পড়ে। ফুলের রক্তাক্ত বাহুদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উদ্যান। মনের ভেতরে তীব্র অশান্তি হচ্ছে। আশ্চর্য, ফুলকে এতগুলো আঘাত করার পরেও কেন উদ্যান সন্তুষ্ট হতে পারছে না? কেন এখনও পাগল পাগল লাগছে নিজেকে? তোর কষ্ট হচ্ছে? ঘৃণায় শরীর রিরি করে উঠল ফুলের। ইচ্ছে করছে একদলা থুতু ছুঁড়ে মারতে, তবে শক্তিতে কুলাচ্ছে না। তার উপর ঠোঁট থেকে গলা অবধি শুকিয়ে কাঠ হয়ে গেছে। উদ্যান একদম চট করে ফুলের ঘাড় চেপে ধরে নিজের দিকে টেনে নিল। মৃদুকণ্ঠে বলল, তোর কর্মকাণ্ড আমাকে মাত্রাতিরিক্ত হিংস্র করে তুলছে। এত আঘাত করেও শান্ত হতে পারছি না। আই থিঙ্ক তুই পর্যাপ্ত কষ্ট অনুভব করিসনি। এর কারণ কি বুঝতে পারছি না। আবেশের জান ডাক, না কিসটা? তোকে কোনটা প্রভাবিত করছে যে তুই কম কষ্ট অনুভব করছিস? তোর কি আবেশের দেওয়া সুখগুলোর কথা মনে পড়ে গেছে? সেসবের প্রভাব কি তুই এখন আর আমার দেওয়া আঘাতে কষ্ট পাচ্ছিস না? ফুল অনুভূতিশূন্য চোখে তাকিয়ে রইল উদ্যানের দিকে। তার এই চাহনি যেন উদ্যানকে আরও হিংস্র করে তুলল। সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বিরাট মাপের অঘটন ঘটিয়ে ফেলল। ফুলের বাম কানের লতিতে নিজের শুষ্ক অধরদ্বয় চেপে ধরল। আকস্মিক ঘটনায় ফুলের পুরো শরীর শিউরে উঠল। অনুভূতিহীন চোখ জোড়া একরাশ বিস্ময়ে নেমে এলো। অন্যদিকে যেই মুহূর্তে উদ্যানের ঠোঁট ফুলের ত্বক স্পর্শ করলো, ঠিক সেই মুহূর্তে উদ্যানের কানে অদ্ভুত এক স্পন্দন ভেসে এলো। কয়েক মুহূর্তের ব্যবধানে সে চলে গেল অন্য এক জগতে। তার সেই বিচরণে বিঘ্ন ঘটিয়ে তাকে সরিয়ে দেওয়ার প্রয়াসে ধাক্কা দিল ফুল। কিছুক্ষণের জন্য যেন উদ্যান বোধবুদ্ধি হারিয়ে ফেলেছিল। ফুলের নাজুক ধাক্কাতে সে বেশ কিছুটা দূরে ছিটকে গেল। এদিকে উদ্যানের ঠোঁটের স্পর্শে ফুলের শরীর বিষিয়ে উঠল। অজানা উদ্ভাবনায় ওড়না দিয়ে নিজের কান ঘষতে শুরু করলো। এতক্ষণ সব কষ্ট সহ্য করে নিলেও এবার আর সহ্য করতে পারল না ফুল। বুক ভাঙা কষ্টে গগনবিদারী আতঙ্কে ফেঁপে পড়ল। এভাবে আমাকে নোংরা করলেন কেন? এর চেয়ে আমাকে আরও 100 বার আঘাত করতেন, আমি মুখ বুজে সহ্য করে নিতাম। কিন্তু কি কি করলেন এটা? ফুল এক প্রকার হামাগুড়ি দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে গেল। তারপর বহু কষ্টে শরীরটাকে তুলে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে উদ্যান এখনও ঘোরের মধ্যে আছে। অদ্ভুতভাবে এখন নিজেকে স্বাভাবিক রাখছে। যাক, এবার গিয়ে স্যাটিসফাইড হতে পেরেছে। উদ্যান ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালো। তারপর বিড়বিড় করে বলল, আমার ছোঁয়াতে তুই এতটা অসন্তোষ জানলে আরও আগে ছুঁয়ে দিতাম তোকে। বিকজ তোর অসন্তুষ্টে আমাকে সন্তুষ্ট করে। উদ্যান এবার ফ্লোরে পড়ে থাকা রক্তের ফোঁটাগুলোর দিকে তাকালো। আহ, এত স্যাটিসফাইড এই জন্মে হয়নি। কিন্তু ওই শব্দ তরঙ্গ কোথা থেকে ভেসে এসলো? স্ট্রপায়ে ফুলকে নামতে দেখে লিভিং রুমে থাকা উপস্থিত সবাই অবাক চোখে তাকালো। যদিও লিভিং রুমে শুধু সোহম, রুমান নাদিয়া আছে। বাকিরা কিছুক্ষণ আগে ঘুমাতে চলে গেছে। ওয়াশরুমটা কোন দিকে? ফুলের প্রশ্নে
ভাবনায় ছেদ পড়ল। সোম এগিয়ে গিয়ে বলল, তোমার ওয়াশরুম নয়, ডক্টর কোন দিকে আছে সেটা জিজ্ঞাসা করা উচিত। ফুল রাগান্বিত চোখে তাকাতে সোম স্লান হেসে বলল, মনস্টারটা শুধু তোমার নয়, আমাদের সবার মাস্টার। এক টেবিলে বসে খাবার খেলেও পরিবেশ এটাই সত্যি, তাই তার অর্ডার ফলো করতে হবে। সরি তোমাকে তখন হেল্প করতে পারিনি, তবে এখন তোমাকে হেল্প করব। আমি ডাক্তারকে দেখে দিচ্ছি, পেইন কিলার খেয়ে নিলে দেখবে সব ব্যথা ভ্যানিশ হয়ে গেছে। ফুল হাউমাউ করে কেঁদে উঠল, আমি ব্যথা না, ওই মনস্টারটাকে ভ্যানিশ করতে চাই। সবার আগে ওনার নোংরা ঠোঁট জোড়া ভ্যানিশ করব। কান্নার তরে ফুলের কথার কারো বোধগম্য হলো না। রুমা আর নাদিয়া ফুলকে সান্ত্বনা দিতে এগিয়ে গেল। আহারে, এইভাবে কেউ মারে? খুব ব্যথা করছে তাই না? নাদিয়ার কথায় ফুল চোখ মুছে বলল, দয়া করে ওয়াশরুমটা দেখিয়ে দাও। নাদিয়া বিনা বাক্যে ফুলকে নিজেদের ওয়াশরুমে নিয়ে গেল। ফুলের কাপড়গুলোর ব্যাগগুলো রুমা সেখানেই গুছিয়ে রেখেছিল। ফুলকে কাঁপন নিতে দেখে নাদিয়া ভুরু কুঁচকে গেল। তুমি এই অবস্থায় শাওয়ার নিতে চাইছো? ফুল ঠোঁট চেপে হ্যাঁ বোধক মাথা নাড়ল। নাদিয়ার মনে আপনা আপনি আজে বাজে চিন্তাভাবনা আসতে শুরু করলো। উদ্যান রুম থেকে এসে ফুল কেন শাওয়ার নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে। নিজের চিন্তার নিজে ভরকে গেল নাদিয়া। ছি, এসব আমি কি চিন্তা করে ফেললাম? নাদিয়ার এহেন কথা শুনে ফুল জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে নাদিয়া জোরপূর্বক হেসে বলল, বলেছিলাম কি ক্ষতস্থানে পানি লাগলে জ্বলবে, এই অবস্থায় শাওয়ার নেওয়া কি দরকার? কান্না দলা পাকিয়ে ফুল কন্ট্রোল করে জানালো, সে জানে না কেন, কিন্তু প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কেউ হৃৎপিণ্ডটাকে চেপে ধরে রেখেছে। কেন এত কষ্ট হচ্ছে বুঝে উঠতে পারছে না। উদ্যানের ঠোঁটের স্পর্শে কি জেহের ছিল? সেই জেহেরে কি তার রন্ধে রন্ধে ছড়িয়ে পড়ছে? সে কি মরে যাবে? ফুলের ঠোঁট জোড়া নিজে থেকে ভাগ হয়ে গেল। কিছুতেই যেতেই সে মারাত্মক শ্বাসকষ্ট অনুভব করতে লাগলো। ফুলের অবস্থা বেগতিক দেখে নাদিয়া গলা ফাটিয়ে ডেকে উঠল, সোহম স্যার। অবাধ্য হৃস্পন্দন পর্ব 4 পুরো গল্প প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।